আপনারা জানেন যে বিশ্বের সবচেয়ে লোকপ্রিয় নেতা যশস্বী প্রধানমন্ত্রী, যিনি 4 তারিখে আবার প্রধানমন্ত্রী হচ্ছেন, তিনি আজকে আমাদের দক্ষিণ কলকাতার দুদিকে দুটো বড় মেগা প্রোগ্রাম করেছেন। বিকেল 4টের সময় বারুইপুরে লক্ষ মানুষের সমাবেশ করেছেন, আর প্রাতঃস্মরণীয় নেতাজি সুভাষচন্দ্র বসুর শ্যামবাজার পাঁচমাথার মোড়ের মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে তিনি প্রায় 3 কিলোমিটার রোড শো তো বলবো না, জনসুনামি বলবো, টিভিতে আপনারা দেখেছেন, অন্তত 2.5-3 লক্ষ লোক স্পন্টেনিয়াসলি রাস্তার দুদিকে দাঁড়িয়ে শুধু মোদি মোদি করেছেন, পুষ্পবৃষ্টি করেছেন এবং আমাদের নেতা যশস্বী প্রধানমন্ত্রী পূজ্যপাত স্বামী বিবেকানন্দের জন্মভিটাতে পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে 8:30-এ কর্মসূচি শেষ করেছেন। তাই আমরা কলকাতাবাসীকে ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা জানাবো যে তারা আজকে মোদিজিকে যেভাবে বরণ করেছেন, স্বাগত করেছেন, তাতে কলকাতাতে বা বৃহত্তর কলকাতায় যে 4টি আসন রয়েছে, দমদম, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা এবং যাদবপুর, এখানকার গণদেবতা জনতা জনার্দন তারা ঠিক করেই ফেলেছেন যে তারা বুথে যাবেন এবং পদ্মচিহ্নে ভোট দিয়ে মোদিজিকে সমর্থন করবেন। আমি আমাদের মাননীয় প্রার্থী, যাকে বারুইপুরের সভা থেকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে বোন দেবশ্রীজির সঙ্গে আমার কাজ করার অভিজ্ঞতা আছে, সুখকর অভিজ্ঞতা আছে, তাকে আপনারা দক্ষিণ কলকাতাতে ভোট দিয়ে নির্বাচিত করুন। আমি আমাদের দিদি, যিনি তার বিচারধারার সঙ্গে কখনো সমঝোতা করেননি, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শে দশকের পর দশক তিনি এই আদর্শ এবং বিচারধারাকে প্রতিষ্ঠিত করার জন্য লড়েছেন। যাকে মহান দায়িত্ব দেওয়া হয়েছে পৃথিবীর সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্ত পিসিআর ভাইপোর যে রাজধানী, এই দক্ষিণ কলকাতা আসন থেকে দুর্নীতিবাজ, পরিবারবাদী এবং তোষণের মাস্টার তৃণমূলকে পরাস্ত করার গুরুদায়িত্ব সেই শ্রীমতী দেবশ্রী চৌধুরী মহোদয়াকে আমি কৃতজ্ঞতা এবং অভিনন্দন জ্ঞাপন করি। দিদির ইভিএমে 1 নম্বরে আছে। 1 তারিখে সকালবেলা গিয়ে 1 নম্বরে পদ্ম ফুলে দিদিকে ভোট দেওয়া মানে ভোটটা নরেন্দ্র মোদীজির কাছে পৌঁছে যাওয়া, আর এই বাংলায় কুশাসন, অপশাসন, অত্যাচার, হামলা মামলা, তার বিরুদ্ধে আপনার ভোটদান করা। আমাদের মধ্যে জেলার মান্যবর সভাপতি ভাতৃপ্রতিম অনুপম ভট্টাচার্য রয়েছেন আমাদের রাজ্য কমিটির সদস্য এবং এই লোকসভা কেন্দ্রের যিনি নেতৃত্ব দিচ্ছেন অন্যতম আমাদের সৌরভ শিকদার মহোদয়, যিনি ভারতীয় জনতা পার্টির প্রবাদ প্রতিম নেতা প্রয়াত তপন শিকদারের যোগ্য উত্তরসূরিও বটে। আমাদের কালচারাল সেলের কনভেনার, প্রতিবাদী মুখ সম্মানীয় রুদ্রনীল ঘোষ মহোদয়, তিনি ইতিমধ্যে তার বক্তব্য রেখেছেন। এন মোহন রাও আমাদের এখানকার লোকসভার কনভেনার। এর বাইরেও আমাদের জেলার সম্মানিত নেতারা আছেন। আমি তাদের সম্মান জানিয়ে যে মণ্ডল প্রেসিডেন্টরা কসবার মতো জায়গায় যেখানে হামলা মামলা এবং অত্যাচার, এখানে বাক স্বাধীনতা বলে কিছু নেই,
বিরোধীদের ঝান্ডা ব্যানার কিচ্ছু রাখা হয় না। গতকালই আমাদের কর্মীদের এখানে ব্যানার টাঙাতে গিয়ে আক্রমণ করা হয়েছে। তারপরেও আপনারা সাহস করে এত মানুষ রাস্তায় দাঁড়িয়ে আমাদের বক্তব্য শুনছেন। আর এই সমগ্র ব্যবস্থা যারা করেছেন, রাজেন সাহা, আমাদের সুদীপ সরকার, প্রদীপ পাল এবং সরস্বতী সরকার মণ্ডল প্রেসিডেন্ট, এদেরকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। যেহেতু আমাদের 10টা পর্যন্ত পারমিশন রয়েছে, আমি সংক্ষেপে কিছু কথা আপনাদের কাছে নিবেদন করতে চাই। আপনারা সবাই জানেন এই নির্বাচন দেশকে সুরক্ষিত রাখার নির্বাচন। এই নির্বাচন নরেন্দ্র মোদীজিকে প্রধানমন্ত্রী করার নির্বাচন। এই নির্বাচন বিকশিত ভারতকে তৈরি করার নির্বাচন। একদিকে নরেন্দ্র মোদীজি তিনি এই নির্বাচনে ভারতবর্ষে নতুন যে তার বিকাশবাদের স্লোগান, তাকে সামনে রেখে ভোট চাইছেন এবং তিনি রাষ্ট্রবাদ, দেশপ্রেম, দেশের অর্থনীতিকে শক্তিশালী করে 2047 সালে যখন আমরা স্বাধীনতার 100 বছর পূরণ হবে, ভারত যেন জগৎ সভায় আবার শ্রেষ্ঠ আসন নেয়, তার জন্য তিনি চেষ্টা করছেন, তার নেতৃত্ব দিচ্ছেন। নরেন্দ্র মোদীজি উল্লেখযোগ্যভাবে তার যে সংকল্পপত্র 19 সালে দিয়েছিলেন, তার প্রত্যেকটা সংকল্পপত্র তিনি পূরণ করেছেন। আপনারা দেখেছেন 370 ধারা, 35 এর মতো কালা কানুন, যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন ছিল, তিনি পূরণ করেছেন শান্তিপূর্ণ উপায়ে। আজকে কাশ্মীরের সর্বত্র জাতীয় পতাকা উঠছে, শান্তি বিরাজ করছে। পৌরসভা, পঞ্চায়েতের নির্বাচন হয়েছে, লোকসভা নির্বাচনও কাশ্মীরের কোথাও এতটুকু গুলি বোমার শব্দ কেউ পায়নি। এই কাজটা তিনি করেছেন। তিনি মুসলিম মহিলাদের উপর যে অত্যাচার, পুরুষ শাসিত সমাজ নামিয়ে এনেছিলেন ট্রিপল তালাকের মতো, তিনি সেটা খতম করে দিয়ে ট্রিপল তালাক মুক্ত করেছেন। মুসলিম মা বোন নারীদেরকে স্বাধীনতা দিয়েছেন। আমরা কেউ ভারত পিতা বলি না, ভারত মাতা বলি। মহিলাদের সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে এটি একটি যুগান্তকারী সিদ্ধান্ত। শুধু তাই নয়, 96 সাল থেকে লোকসভা, বিধানসভায় মহিলাদের সংরক্ষণের অনেক গল্প, অনেক প্রতিশ্রুতি অনেকে দিয়েছেন, কিন্তু নরেন্দ্র মোদীজি আইন করে মহিলাদের সংরক্ষণ দিয়েছেন লোকসভা এবং বিধানসভায়। আগামী 26 সালে এরিয়া পুনর্বিন্যাস হবে। ভারতবর্ষে নতুন পার্লামেন্ট তৈরি হয়েছে, সেই পার্লামেন্টে আসন সংখ্যা 800-র বেশি হচ্ছে এবং ডিলিমিটেশন হবে 1/3 মহিলাদের জন্য। পরবর্তী সব নির্বাচনে লোকসভা এবং বিধানসভায় সংরক্ষণ নরেন্দ্র মোদীজি দেওয়ার জন্য ভাষণ নয়, সংকল্পপত্র নয়, আইন এনেছেন। আমরা 500 বছর ধরে অপেক্ষা করছিলাম আমাদের রামলালার যে জন্মস্থান অযোধ্যার ফৈজাবাদ, রামলালার জন্মস্থানে ভব্য রাম মন্দির নির্মিত হবে। আমরা সনাতন সংস্কৃতি, যা পৃথিবীর আদি এবং প্রাচীন সংস্কৃতি, 5000 বছরের পুরনো সংস্কৃতি, সব ধর্মের আগে সনাতনের সৃষ্টি হয়েছিল। সনাতনের যার আদিও নেই, অনন্তও নেই, সেই সনাতন সংস্কৃতিকে আমরা স্থাপিত করার জন্য ভগবান পুরুষোত্তম রামচন্দ্র মহারাজের জন্মস্থানে আমরা মন্দিরের অপেক্ষায় ছিলাম। আপনারা জানেন, বাবর যেদিন আক্রমণ করে সেদিন একদিনে 70,000 হিন্দুকে খুন করা হয়েছে। 85 বার আক্রমণ হয়েছে, 3 লক্ষের বেশি হিন্দু শহীদ হয়েছে। তার পরবর্তী সময়ে আমাদের কলকাতারই রাম কোটারি থেকে শুরু করে শরৎ কোটারি,
তারা অযোধ্যায় করসেবক হিসেবে গেছিলেন, তারাও আত্মবলিদান দিয়েছেন। লালকৃষ্ণ আদবানীজির নেতৃত্বে রথযাত্রা হয়েছে, তার পরিণাম আপনারা দেখেছেন কিভাবে রাম ভক্তদের উপর গুলি চালানো হয়েছিল। দীর্ঘ আইনি লড়াইয়ের পরে সুপ্রিম কোর্টের যে বৈধতা, সে বৈধতা নিয়ে আজকে 2020 সালে রাম মন্দিরের শিলান্যাস, 2024 সালে 22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন শান্তিপূর্ণ উপায়ে। আজকে আমরা যে সনাতন সংস্কৃতি পালন করি, আমাদের মায়েরা তারা শঙ্খ বাদন করে, তুলসী মঞ্চ বাড়িতে বাড়িতে থাকে, বিবাহিতরা মাথায় সিঁদুর রাখেন, শাঁখা পলা থাকে। আমরা দুর্গাপুজো, কালী পুজো করি, নবরাত্রি করি, অমাবস্যা পূর্ণিমা করি, আমরা গীতা পড়ি, বেদ উপনিষদ আমরা মানি। আমাদের যে চিরাচরিত সংস্কার, সেই সংস্কারকে শান্তিপূর্ণ উপায়ে প্রতিষ্ঠা দিয়েছেন নরেন্দ্র দামোদর দাস মোদী। নরেন্দ্র দামোদর দাস মোদীর নেতৃত্বে আমরা গোটা পৃথিবীকে দেখিয়েছি করোনার সময় কিভাবে আমাদের মতো একটা মিশ্র অর্থনীতির দেশ, আমরা ধনতান্ত্রিক দেশও নই, গরিব দেশও নই, মাঝামাঝি জায়গায় আমরা আছি। আমাদের দেশে 135 কোটির বেশি জনগণ, এত বিপুল পরিমাণ জনগণ, সেখানে বিগত দিনের যদি ইতিহাস পড়েন, এনকেফ্যালাইটিস, কলেরা, ম্যালেরিয়া, স্প্যানিশ ফ্লু, জলাতঙ্ক থেকে শুরু করে যত মহামারী এসেছে 1820 সাল থেকে 12-13 বছরের আগে কোথাও ভ্যাকসিন বেরোয়নি। আমি চিকিৎসা বিজ্ঞানীদের ক্রেডিট দেব প্রথম, তারপরে যে ক্রেডিটটা দেব দেশের প্রধানমন্ত্রীকে, কারণ তিনি ভারতীয় চিকিৎসা বিজ্ঞানীদের প্রয়োজনীয় অর্থ যোগান দিয়েছেন, মনিটরিং করেছেন। 11 মাসে 3টে দেশীয় ভ্যাকসিন আমরা পেয়েছি, প্রত্যেকে 2টো করে ভ্যাকসিন নিয়েছি, এবং এত বড় বিরাট জনগোষ্ঠী ভ্যাকসিনেশন দ্রুততার সঙ্গে শেষ করে আমাদেরকে করোনা কোভিড থেকে মুক্তি দিয়েছে ভারত সরকার, তার নেতৃত্ব দিয়েছে নরেন্দ্র মোদী। কলকাতাতে যারা বড় বড় রিয়েল এস্টেট করতেন, খোঁজ নিয়ে দেখুন, তারা সব দেবেন্দ্র ফাডনবিসের কাছে চলে গেছে মুম্বাইতে। থানে, নিউ মুম্বাই, নাগপুর, পুনে সব চলে গেছে বড় যারা এখানে রিয়েল এস্টেট করতেন। আর যারা ছোট রিয়েল এস্টেট করতেন তারা সবাই উড়িষ্যা চলে গেছে। ভুবনেশ্বর থেকে পুরী নতুন নগরায়ন হচ্ছে, ওখানে চলে গেছে। পশ্চিম বাংলায় কেউ নেই, হাজার হাজার ফ্ল্যাট পড়ে আছে, কেনার লোক নেই। তার কারণ আমাদের ইএমআই দিতে হবে। ইএমআই দিতে গেলে চাকরি দরকার, চাকরি বলে কিচ্ছু এখানে নেই। টাটাকে তাড়িয়েছে মমতা ব্যানার্জি। আপনারা শিক্ষিত মানুষ কসবার, আপনারা টাটাকে যেভাবে সিঙ্গুরের কারখানায় ডিনামাইট দিয়ে তাড়িয়েছে, তার প্রতিবাদ আপনাদের 1 তারিখে করা উচিত। আমরা কথা দিয়েছি, বিজেপি যেদিন রাজ্যে আসবে, ডবল ইঞ্জিন সরকার হবে, রতন টাটাকে হাত পা ধরে আমরা নিয়ে আসবো পশ্চিমবঙ্গে ইনভেস্টমেন্ট করার জন্য। আজকে ইনফোসিস থেকে শুরু করে যতগুলো আপনার আমাদের বড় বড় কনসার্ন রয়েছে, আজকে সিলিকন ভ্যালির জায়গায় দেখুন গরু ছাগল চড়ে বেড়াচ্ছে, কোথাও কিছু নেই। পশ্চিমবঙ্গ শেষ হয়ে গেছে। আমাকে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া চিঠি লিখে বলেছে যে কলকাতা এয়ারপোর্টের আরেকটা এয়ারপোর্ট করতে চেয়েছিলাম ভাঙড়ে, জমি এয়ারমার্ক করেছিলাম, আমাকে বলে দিয়েছে জমি দিতে পারবো না। লিখিত কপি আছে রাজ্য সরকারের চিফ সেক্রেটারির। বাগডোগরা এয়ারপোর্ট সম্প্রসারণ হচ্ছে না, কোচবিহার এয়ারপোর্টে প্লেন চালাতে দেয় না, বালুরঘাট, মালদা, পুরুলিয়া, ছররা এয়ারপোর্ট, সেখানকাও কিছু নেই। একটা রাজ্য এগোবে কি করে? এখানে ডানকুনি থেকে জলন্ধর পর্যন্ত রেলের ফ্রেট করিডোর, তার জমি রাজ্য সরকার দেয়নি, বন্ধ হয়ে পড়ে আছে। কুলপি বন্দর, সাগর বন্দরকে নতুন করে করা। আপনি তাকিয়ে দেখুন গুজরাটে
গুজরাটে 55টা সিপোর্ট আছে, ছোট 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 সিপোর্ট, যেখানে 18-20 মিটার করে ড্রাফট আছে। সেখানে কত ইন্ডাস্ট্রি আসছে, আমাদের এখানে কিচ্ছু নেই, সব শেষ করে দিয়েছে। পাড়ায় পাড়ায় মস্তানি, তোলাবাজি, এই চিটিংবাজদের হাতে চলে গেছে। আপনি কি জানেন আমাদের কলকাতা সহ পশ্চিমবঙ্গের যে আমাদের যে ডেমোগ্রাফি তো চেঞ্জ করে দিয়েছে, ছেড়ে দেন, রোহিঙ্গা ঢুকিয়ে 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 কিচ্ছু নেই। কাশীপুর বেলগাছিয়া থেকে ইকবালপুর মোমিনপুর, পুরনো লোকরা 20 বছর আগের যে কলকাতা ছিল, আজকে অন্য কলকাতা দেখতে পাবেন। নিউ মার্কেটে গেলে একটাও হিন্দুদের দোকান আপনি কোথাও খুঁজে পাবেন না। এরপরে কলকাতার অবস্থাটা কি হয়, এখনো যদি ভয়ে সিটিয়ে থাকেন, হাই রাইজ থেকে নামবো না, সোনা পাপু ভয় দেখাবে, জাভেদ খানের বেটা ভয় দেখাবে, কত বড় বড় গুন্ডা আছে ভয় দেখাবে, কাউন্সিলর বেটা নাকি দূরে দাঁড়িয়ে আমার কথা শুনছে, শুনলে কিছু করতে পারবেন না, দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি, কিছু করতে পারবেন না। ওই জায়গায় মস্তানগুলোর নাম দিদি বলছিল না, এরা সব বড় বড় মস্তান ছিল, এরাও ভোট লুট করতো। কেষ্টমন্ডল, শাহজাহান শেখ, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। এসব জিনিস গণতন্ত্রে চলে না। তাহলে ব্রিটিশরা কোনোদিন ভারত ছেড়ে যেত না, কংগ্রেস কোনোদিন 77-এ হারত না। সিপিএম এর জমানা আমরা ছোট বয়সে ছাত্র রাজনীতি করে দেখেছি, কাউন্সিলর ছিলাম, দেখেছি। সিপিএম কোনোদিন যেত না, এরিয়া কমিটি, জেঠা কমিটি, পাড়া কমিটি, সব জায়গায় তারা ঘুরে বেড়াতো। আপনারা দেখেছেন, এই গুন্ডামি বন্ধ করতে হবে। আপনারা কি জানেন 5000 পুকুর বুঝিয়েছে তৃণমূল? 5000 পুকুর বুঝিয়েছে তৃণমূল, 5000 পুকুর বুঝিয়েছে তৃণমূল। আমি কথা বেশি বাড়াবো না, 5000 পুকুর বুঝিয়ে প্রমোটারি হয়েছে। আপনারা বদলা নেবেন না। গার্ডেন দিচ্ছে কদিন আগে, আপনি ভাবতে পারেন শামস ইকবাল, অনিল তার নাম, কাউন্সিলর, বাবা তো পুলিশকে খুন করেছে, মুন্না ইকবাল, বাবাকে আড়াল করে এখন ছেলেকে ওখানকার মুখ্যমন্ত্রী করে দিয়েছে ববি হাকিম। শামস ইকবাল দুটো গাড়ি, একটা 4,85,00,000 গাড়ি, আর একটা 5,65,00,000 গাড়ি। আপনি কিভাবে পুকুরের উপরে বাড়ি বিনা পারমিশনে, গোটা কলকাতা কর্পোরেশনে কালী বলে একটা লোক আছে মেয়রের, যত বেআইনি বাড়ি টাকা নিয়ে দেয়, ভাইপোর কাছে টাকা চলে যায়। এই পাশে তিলজলাতে তৃণমূলের যে অফিস আছে, ভেঙে প্রাসাদ হচ্ছে, জানেন? প্রাসাদ হচ্ছে 50 কোটি টাকা বাজেট, এই কালী টাকা তুলে পাঠায়, তারপরে হয়। আপনারা জানেন স্বাস্থ্য দপ্তর কে চালায় জানেন? শ্যামাপ্রসাদ দাস, ডাক্তার এসপি দাস। আমি বলবো একদিন সভা হলে, এই এসপি দাসের কেলেঙ্কারি এবং এর সঙ্গে মুখ্যমন্ত্রীর যে চিটাগুড়ের ব্যবসা আছে, আমি এটা বলবো একদিন, আমার কাছে সব তথ্য আছে। এদের বিরুদ্ধে আপনাদের সোচ্চার হতে হবে। আপনি ভাবছেন ভোট কিভাবে দেবেন? যেভাবে আমরা ভোট করেছি কদিন আগে, কেশপুরের গোটা কথা ভোটে গোলমাল করেছে, বাকি জায়গায় কেন্দ্রীয় বাহিনীর লাঠাও শোক খেয়েছে, সব বুথে প্যারামিলিটারি, সব বুথে ওয়েব কাস্টিং। আপনারা শুধু উপর থেকে বেরোবেন কি? হ্যাঁ কি না বলুন? দিতে বেরোবেন তো? একটা বার ভোটটা দিতে বেরোন। আমি আপনাদের বলছি, আপনারা ভোটটা দিতে বেরোলে এই গুন্ডারাজ, এই চোরের রাজ, এই তথাকথিত প্রমোটারি রাজ, পাড়ায় পাড়ায় মস্তানের রাজ, কাউন্সিলর আর পুলিশের ওসি আইসিরা মিলে যে রাজ কলকাতায় চালাচ্ছে, এ রাজ শেষ হওয়া দরকার রয়েছে। কেন কলকাতায় মোমিনপুর, ইকবালপুরে লক্ষ্মী পুজোর দিন কেন আমাদের ধর্মকর্মে বাধা দেওয়া হবে? কেন কলকাতায় রামনবমীর দিন আমরা রামনবমী কর্মসূচি করতে পারবো না? কেন সরকারি কর্মচারী শিক্ষকরা তাদের হকের দিয়ে পাবে না? তাই কথা বাড়াবো না, টাইম ওভার হয়ে গেছে। আমি আপনাদের কাছে বিনীতভাবে আবেদন করব, দল বেঁধে ভোট দিন, পদ্ম ফুলে ভোট দিন, 1 নম্বর বোতাম টিপে ভোট দিন। আমাদের নেতা
অমিত শাহজি বলেছেন যে 30টা পদ্ম যদি দাও 26-এ নয় 24-এই ভোট হবে বিধানসভার, পিসি প্রাক্তন হবে আর ভাইপো যাবে জেলে। নিশ্চিত থাকুন। আর এখানে পুকুরগুলো বরাদ করে জাবেদ বাবু তার বেটা প্রথমে কচুরি পানা ফেলে যাতে কেউ পুকুর আছে বুঝতে না পারে, তারপর টিন দিয়ে ঘেরে, তারপরে বাঁশ দাঁড় করে উপর থেকে নীল পর্দা ফেলে, আর সন্ধ্যার পর থেকে আস্তে 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 পুকুর বোঝানো হয়। দিদিকে যেতাম, আজকে যে কথা যশস্বী প্রধানমন্ত্রী বলেছে, ওদের পেটের ভিতর যা আছে পেট থেকে বের করব, আর যাদের কাছ থেকে খেয়ে পেটে পুড়েছে তাদের হাতে তুলে দেব। আমার কথা নয়, দেবশ্রী চৌধুরীর কথা নয়, নরেন্দ্র দামোদর দাস মোদীর কথা আজকে অশোকনগরে বলেছে। সবাই ভালো থাকবেন, সবাইকে শুভরাত্রি জানিয়ে আমার কথা শেষ করলাম। বন্ধু, আমার ভাই রুদ্রনীল বলছিল এতক্ষণ ধরে, ভাই বন্ধু যাই বলুন, রুদ্রনীলের আমি ভীষণ ফ্যান, খুব সুন্দর ও কবিতাও লেখে, অসাধারণ, মাঝে মাঝে ভালো লাগে, একঘেয়ে রাজনৈতিক জীবন থেকে অন্যরকম লাগে। তো রুদ্রনীল চোর তৃণমূল বলছিল। পশ্চিমবঙ্গে কেউ আর তৃণমূলকে তৃণমূল বলতে ভুলে গেছে, শুভেন্দুদা নাম চালু করে দিয়েছে তোলামূল, এখন তোলামূল বলেই সবাই চেনে। মনে হয় তৃণমূলের লোকেরাও ভুল করে মাঝে মাঝে তোলামূল বলে ফেলে, কোন দল করি তোলামূল। তো যাই হোক, আমাকে একজন সাংবাদিক বন্ধু জিজ্ঞেস করছিল মাননীয় মুখ্যমন্ত্রী নাকি বলেছে বিজেপি নাগিন, বিজেপি বিষ ছড়াচ্ছে। আমি বললাম ওনার কথার আমরা এখন আর উত্তর দিচ্ছি না, কেননা ওনার মাথায় এখন ঠিক নেই। কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী, তাও আবার মহিলা, পশ্চিমবঙ্গের মতন রাজ্য, শিল্প সংস্কৃতির পীঠস্থান, শিক্ষার পীঠস্থান, গোটা ভারতকে যে পথ দেখাতো, সেই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী, উনি এখন ওপেন ফোরামে বচদে কথা বলতে শুরু করেছেন। ওনার মাথার ঠিক নেই। শাস্ত্রে বা গ্রাম দেশে একটা কথা বলে, গরু হারিয়ে গেলে বউকে নাকি মা বলে ডাকে। কারুর যদি গরু হারিয়ে যায় গ্রামে কৃষকের, তাহলে বউকে মা বলে ডাকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের তাই হয়েছে। ওনার কথার আর ভাষার উপরে কেউ নজর দেবেন না, নজর দিতে থাকুন। উনি কতক্ষণ উল্টোপাল্টা বলতে পারেন এবং কতক্ষণ বেঁচে থাকতে পারেন, আর কতক্ষণ জেলের বাইরে কত ভাইকে বাঁচাতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে বিজেপি বিষ ছড়াচ্ছেন, আর গোটা সোশ্যাল মিডিয়া, গোটা দুনিয়া বলছে যার মাথায় তার হাত, মমতার হাত, সে খায় জেলের ভাত। তাহলে বিষটা কে ছড়াচ্ছে? যার হয়ে ভালো করতে গেছিল যে মুসলমান ভাইরা, আপনাদের উদ্দেশ্যে বলছি, আশা করি অ্যাক্রোপলিস মহলের আশপাশে অনেকেই আছেন এবং আমাদের এই মাইক্রোফোন যন্ত্রের মাধ্যম দিয়ে আপনার কাছেও, আপনাদের কাছেও পৌঁছচ্ছে। ভাই, আপনাদের ভালো করার জন্য, আপনাদের ভোট পাওয়ার জন্য, আপনাদের নিরঙ্কুশ সমর্থন পাওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সুচতুরভাবে একটা খেলেছিল আপনাদেরকে বোকা বানানোর জন্য। যে ওবিসি সংরক্ষণ তালিকা করা হয়েছিল 2012 সালে ক্ষমতায় আসার পর, মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদেরকে বোকা বানিয়ে 71টা গোষ্ঠীর মধ্যে শুধু 7টা হিন্দু গোষ্ঠী, যার মধ্যে পাহাড়ি, খাস, গুরুং, এই দুটো সম্প্রদায়, এবং পশ্চিমবাংলায় যে সম্প্রদায়গুলোর নাম লোকে জানে না, তাদেরকে তালিকায় রেখে, 7টি জাতিকে তালিকায় রেখে অবশিষ্ট 64 জাতিকে মুসলমানের ওবিসি একটা তালিকা বের করেছিল এবং সার্টিফিকেট দিয়েছিল। গত 3-4 দিন আগে মহামান্য কলকাতা হাইকোর্ট সমস্ত তালিকাকে বাতিল করে দিয়েছে এবং এটাকে অবৈধ বলেছেন। তারপরে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন আমি হাইকোর্টের রায় মানি না। আপনি হাইকোর্টের রায় মানুন আর না মানুন, আপনার ওই লম্ফঝম্প কোনো কিছু কাজে দেয় না। আপনি মানলেন কি মানলেন না, তাতে কারুর পরোয়া হয় না। আমরা শুধু পশ্চিমবাংলার যারা মুসলমান ভাই বন্ধুরা আছে তাদেরকে বলতে চাই, নরেন্দ্র মোদী বিজেপির থেকে আপনাদের কবে কিভাবে ক্ষতি হয়েছে, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে আপনাদের কিভাবে ক্ষতি হলো সেটা মিলিয়ে দেখুন। মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের নিরঙ্কুশ গরিষ্ঠতা নিয়ে আপনাদের গাড্ডায় ফেলে গেল, আপনাদের সার্টিফিকেটগুলো বাতিল হলো, এবং যারা যারা বিভিন্ন কাজের মধ্যে জুড়ে আছেন তাদেরও ভবিষ্যৎ অন্ধকার হলো। মাননীয় মুখ্যমন্ত্রী তার ভাই এবং তার সাকরেতদের দৌলতে, যে ভাই তার কাছের ছিল, তার খাটের তলায় টাকা থাকে বান্ধবীর,
সেই ভাইয়ের জন্য আজকে পশ্চিমবঙ্গের 24,000 চাকরি বাতিল হয়েছে। 24,000 চাকরি মানে কমসে কম 1.5 লাখ পরিবার এফেক্টেড। তাদের সামাজিক মান সম্মান জ্বলে গেছে। তাদের ভাই বন্ধু রিশতেদাররা, যারা আত্মীয় স্বজন আছেন, তারা এর জন্য মুখ দেখাতে পারছেন না। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি কোন হীরা মুক্তটা ছড়াচ্ছেন মানুষের জন্য? প্রত্যেকটা মানুষকে আপনি কলঙ্কের কালি লাগিয়ে কলঙ্কিত করছেন পশ্চিমবাংলায়, আর বলছেন বিজেপি বিষ ছড়াচ্ছে। আপনি বিষ ছড়াচ্ছেন, আপনি পশ্চিমবঙ্গকে কলঙ্কিত করছেন, আপনি দুর্নীতির আতুর ঘর বানিয়েছেন পশ্চিমবঙ্গকে। আজকে সেই সমস্ত ভাইদেরকে যারা তৈরি হয়ে আছেন, যাদের কাছে আদেশ এসছে, সাধারণ পথে তো ভোট পাবো না, মানুষ তো সিদ্ধান্ত নিয়ে নিয়েছে আগামী 1 তারিখ বুথগুলোকে ক্যাপচার করতে হবে। তাদেরকে আমরা বলছি, তাদেরও তালিকা আমাদের কাছে আছে। আর এই তালিকা ধরে যখন ভবিষ্যতে ব্যবস্থা হবে, তখন মমতা দিদির আঁচল আপনার কাছে যাবে না, কোনো ক্যাডার তৃণমূলের বাঁচবে না, আপনাদেরকে বেল করিয়ে আনবে। আপনাদেরকে বলে যাচ্ছি, যে পার্থ চট্টোপাধ্যায় সরল সাদাসিধে নাদুস নুদুস একটা লোক ভালোই ছিল, সেই লোকটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে আজকে জেলের মধ্যে গিয়ে সব দাবি ছেড়ে দিয়ে শুধু একটা কোমট খুঁজছে। কোমট, জেলের মধ্যে কোমট থাকে না, বেচারার কি কষ্ট ভাবতে পারেন। সেই মোটা মানুষটা আজকে তার চোখের জল মোছার জন্য কেউ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় ভুলে গেছে। অনুব্রত মণ্ডল, কেষ্টা মণ্ডল প্রিয় ভাই ছিল, 2 দিন 3 দিন তার পক্ষে কথা বলেছিল, এখন ভুলে গেছে। জ্যোতিপ্রিয় মল্লিক জেলে, শাহজাহান শেখ জেলে, সব এক এক করে জেলে যাবে। আপনাদেরকে বলছি, দক্ষিণ কলকাতা একটা কেন্দ্র যেখানে সমস্ত মনীষীর বাস, মনীষীর অবস্থান, মনীষীর জন্মগ্রহণ করেছেন। সেই দক্ষিণ কলকাতার আজকের পরিচয় একজন এমএলএ তথা মন্ত্রী জেলে, তাও কিনা শিক্ষামন্ত্রী। একজন মন্ত্রী, তিনি আছেন বেলে, কবে আবার ঢুকবেন বোঝা যাচ্ছে না। আর একজন মন্ত্রীর বাড়িতে ইডি ছাপ্পা মারছে। প্রত্যেকজন মন্ত্রীর বাড়িতে ইডি ছাপ্পা মারার পরিস্থিতি হয়েছে। এই হচ্ছে দক্ষিণ কলকাতার অবস্থা। আপনারা চান এই দক্ষিণ কলকাতা? আপনারা চান এই মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন এখান থেকে একজন অকেজো এমপি যাক? আপনারা চান মমতা বন্দ্যোপাধ্যায় লাগাতার আপনাদের ভোটের সমর্থনে, আপনাদের সমর্থনে দিনের পর দিন চুরি করুক, চুরি করুক, গলাবাজি করুক? আপনারা চান না? নরেন্দ্র মোদীর সরকার তৈরি হচ্ছে, সেই সরকারে দক্ষিণ কলকাতা থেকে প্রতিনিধি থাক, সেই প্রতিনিধির হাত ধরে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমাদের দক্ষিণ কলকাতাকে আবার পুরনো স্মৃতিতে ফিরিয়ে আনি। যদি সেই স্বপ্ন থাকে, যদি সেই ভাবনা থাকে, তাহলে আগামী 1 তারিখ 1 নম্বর বোতাম টিপে 1 নম্বরই ক্যান্ডিডেটকে জিতিয়ে আনুন।